মাঝরাতে হঠাৎ করে কাকিমা আমার ফোনে ফোন করে বলল তার কোমরে খুব ব্যথা হচ্ছে। এই কারণে আমাকে মালিশ করতে তার ঘরে যেতে বলল। আমি তার ঘরের মধ্যে পৌঁছে খুবই হালকা হাতে তার মালিশ করতে লাগলাম, যেটাতে সে খুব আরাম পাচ্ছিল। মালিশ করার সাথে সাথে আমরা দুজন বিভিন্ন ধরনের গল্প করতে লাগলাম। কাকিমা আমার কাছে জিজ্ঞেস করল, তোমার কোন কোন জিনিস পছন্দ? তখন আমি তাকে বললাম যে আমার আউটডোর এক্সিবিটিভ খুব ভালো লাগে, যাতে ব্যাডমিন্টন খেলা আর ঘোড়ায় চড়া থাকবে। এইসব আমার খুব ফেভারিট। এরপরে আমি কাকিমাকে জিজ্ঞেস করলাম, তোমার কি কি পছন্দের? তখন সে আমাকে নিজের পছন্দ অপছন্দ বলতে লাগলো। তারপরে হঠাৎই সে উঠে বসে গেল আর বলল যে ঘোড়ায় চড়া তারও খুব পছন্দের। আমি তাকে বললাম, আরে বাহ, এটা তো খুব ভালো কথা। কিন্তু না জানি কেন কাকিমা খুবই অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে বললেন যে কালো ঘোড়ায় চড়তে আমি খুব ভালোবাসি। এরপর সে যেরকমভাবে আমার দিকে তাকালো, তাতে আমি খুব বাজেভাবে লজ্জায় পড়ে গেলাম, আর আমার শরীরে একটা ভয়ঙ্কর শিহরণ খেলে গেল। একটা অদ্ভুত নিস্তব্ধতা আমার আর তার মধ্যে বিরাজ করছিল। কয়েক মুহূর্ত আমরা একে অপরকে দেখতে থাকলাম। আমার কাকিমা কম বয়সী আর খুবই সুন্দরী মহিলা, তাই তার এরকম কথা আমার ভিতরে একটা ঝড় তৈরি করে দিয়েছিল। আর তারপরে সেটাই হলো যার ভয় ছিল। আমি নিজের কন্ট্রোল হারিয়ে ফেললাম আর নিজের কাকিমাকে, আমার নাম আশিস। আমি ১৭ বছরের খুবই সুন্দর আর হ্যান্ডসাম যুবক। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। স্কুলের পড়াশোনা যখন কমপ্লিট হলো, তখন বাবা আমার জন্য একটা ভালো কলেজ খুঁজতে লাগলো। সেই সময় আমার কাকা, যে কিনা অন্য শহরে থাকতো, বাবার কাছে তার ফোন এলো আর সে আমরা কেমন আছি সেসব জিজ্ঞেস করতে লাগলো। তারপরে সে আমাদেরকে এমন একটা খবর শোনালো, যেটা শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। কেননা সে বলল যে সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। আসলে আজ থেকে ৪ বছর আগে আমার কাকার বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কয়েক মাস পরেই কাকা আর কাকিমার মধ্যে খুব ঝগড়া হতে শুরু করে। বাড়ির লোকেরা দুজনকেই অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কাকিমা কাকার সাথে থাকতেই চাইতো না। আর তারপরে সে কাকাকে ডিভোর্স দিয়ে চলে গেল। তাদের ডিভোর্সের কারণ আজ অবধি আমি বুঝতে পারিনি, কেননা সেই সময় আমি একে ছোট ছিলাম, আর দ্বিতীয় কথা, কাকা কাকিমা দুজনেই একে অপরের উপরে অনেক অভিযোগ লাগিয়েছিল। কিন্তু তাদের মধ্যে কে ভুল আর কে ঠিক ছিল সেটা কেউই বুঝতে পারেনি, কেননা তারা দুজন অন্য শহরে থাকত। এই কারণে যখন কাকা কাকিমা নিজেদের সিদ্ধান্ত শুনিয়ে দিল যে তারা একসাথে থাকতে চায় না, তখন বাধ্য হয়ে বাড়ির লোকেদেরও তাদের সিদ্ধান্ত মেনে নিতে হয়, আর তারা দুজন আলাদা হয়ে যায়। আমার কাকা যদিও সৌদি আরবে চাকরি করত, কিন্তু সে মাঝে মধ্যে বাড়িতে আসতে যেতে থাকত। কথা বলতে বলতে যখন কাকা এটা জানতে পারল যে বাবা আমার জন্য একটা ভালো কলেজ খুঁজছে, তখন তিনি বললেন, এই শহরে একের থেকে এক ভালো কলেজ আছে, তাই তুমি আশিসকে এখানে পাঠিয়ে দাও। আর এমনিতেও আমি আশিসকে এখানে ডাকতে চাইছিলাম, কেননা সবে আমার নতুন নতুন বিয়ে হয়েছে, আর আমি আমার বউকে এই শহরে একলা রেখে যেতে পারছি না। যদি আশিস এখানের কলেজে অ্যাডমিশন নেয় আর এখানেই থাকে, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। এভাবে আশিসও একটা ভালো কলেজে পড়তে পারবে, আর মালাও ভালোভাবে থাকতে পারবে, আর আমি নিশ্চিন্ত হয়ে সৌদি ফিরে যেতে পারবো। বাবারও কাকার এই কথা ঠিক মনে হলো। এই কারণে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কাকার ওখানে গিয়ে পড়াশুনো করব। গত সপ্তাহেই আমি কাকার বাড়িতে পৌঁছালে কাকা খুব খুশি হলেন। তিনি আমাকে বলতে লাগলেন যে তোর এখানে আসাতে আমার আর কোনো চিন্তা থাকলো না। চল, তোকে তোর কাকিমার সাথে দেখা করাচ্ছি। সেও তোকে দেখে খুশি হবে, কেননা যবে থেকে আমি তাকে তোর ব্যাপারে বলেছি, তখন থেকেই তোর আসার অপেক্ষা করছে। না হলে তো বেচারি টেনশনের কারণে খুব অস্বস্তিতে ছিল যে ও একলা কিভাবে থাকবে। কিন্তু যখন থেকে আমি ওকে তোর ব্যাপারে বলেছি আর বলেছি যে তুই হাসি খুশি টাইপের ছেলে, তখন ও খুব খুশি হয়ে যায়, কেননা সেও একদম তোর মতোই হাসি মজা করতে আর কথা বলতে পছন্দ করে। আমি কাকার বাড়িতে পৌঁছালে কাকিমা যখন দরজা খুলল, তখন তাকে দেখে আমি হতবাক হয়ে গেলাম, কেননা আমার কাকিমা তো কাকার অর্ধেক বয়সী। তাকে দেখে আমার ১৮-১৯ বছরের মনে হচ্ছিল, আর সুন্দরী এতটা ছিল যে তাকে কোনো পরীর থেকে কম মনে হচ্ছিল না। তার চেহারার উজ্জ্বলতা এমন ছিল যে তার কাছে পরীরাও ফেল হয়ে যেত। তার উপরে লম্বা ঘন চুল, যেটা সেই সময় খোলা ছিল আর হাওয়াতে হালকা হালকা উড়ছিল। আমি তো তাকে দেখে চোখের পলক ফেলতেই ভুলে গেছিলাম। আমার তো এখনো বিশ্বাস হচ্ছিল না যে এটা আমার নতুন কাকিমা। আমি নিজের চিন্তাতেই গুনছিলাম, তখনই কাকা আমাকে ধাক্কা দিয়ে স্বপ্ন থেকে বাইরে বের করলো আর বলল, কি হয়েছে আশিস, তোর কাকিমার সাথে কথা বলবি না? আমি তাড়াতাড়ি করে তাকে নমস্কার করলাম
আর ঘরের মধ্যে চলে এলাম। এরপরে কাকিমা আমার জন্য নাস্তার ব্যবস্থা করতে লাগলো, কিন্তু আমি বারবার আর চোখে তাকে দেখে যাচ্ছিলাম, কেননা এই জিনিসটা আমি হজম করতে পারছিলাম না যে আমার ৪০ বছর বয়সী কাকা একটা ১৮-১৯ বছরের মেয়েকে বিয়ে করে নিয়েছে। কাকিমা কিভাবে নিজের থেকে ডবল বয়সী একটা লোককে বিয়ে করলো, আর তাও যার আগেও একবার বিয়ে হয়েছিল। আমি মনে মনে ভাবতে লাগলাম, হতেও পারে কাকিমার বয়স বেশি, কিন্তু তিনি নিজেকে এতটা যত্নে রেখেছেন যে তাকে দেখে ১৮-১৯ বছর বয়সী মনে হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, আমার কাকা খুব ভাগ্যবান যে দ্বিতীয় বউরূপে এত সুন্দরী মেয়ে পেয়েছে। কাকা নাস্তা করার পরে প্যাকিং করতে লাগলো। এরপরে সে আমাকে বলল যে কালকে সকালের ফ্লাইটে সে সৌদি আরবের জন্য বেরিয়ে পড়বে। এরপরে সে আমাকে একটা লিস্ট ধরিয়ে বলল, এতে এই শহরের সবচেয়ে ভালো ভালো কলেজের নাম লেখা আছে, তুই এর মধ্যে থেকে কোনো একটা চুজ করে অ্যাডমিশন হয়ে যাবি। তার এই কথা শুনে আমি খুশি হয়ে গেলাম। এরপর আবারও কাকা আমাকে বলতে লাগলো যে, দেখ আশিস, আমি এখানে শুধু তোর ভরসাতেই তোর কাকিমাকে ছেড়ে যাচ্ছি। আর একটা কথা, তোর কাকিমা সবে কয়েকদিন আগেই সিঁড়ি থেকে পড়ে কোমরে চোট পেয়েছে। আমি ডাক্তার দেখিয়েছি, কিন্তু ডাক্তার এটাই বলেছে যে এখন কিছু মাস অবধি তোর কাকিমার শরীরে বারবার ব্যথা উঠতে থাকবে। এই কারণে তোকে তোর কাকিমার খুব খেয়াল রাখতে হবে, আর দরকার হলে তুই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাস। এছাড়াও তোর কাকিমা তোকে যে কাজ বলবে সেটা তুই করে দিস, কেননা এখানে তুই ছাড়া ওর কেউ নেই। তোর কাকিমার বাবার বাড়ি অন্য শহরে, এই কারণে তোকেই তোর কাকিমার খেয়াল রাখতে হবে। কাকার কথা শুনে আমি তাকে বললাম, কাকা, আমি কাকিমার খুব খেয়াল রাখব, তুমি নিশ্চিন্তে থাকো। আমি কাকিমাকে কোনো জিনিসেরই কোনো অভাব অনুভব হতে দেব না। সেদিন রাতে কাকিমার আমাদের জন্য খাসির মাংস রান্না করলো। আমরা সবাই একসাথে খাবার খেয়ে যে যার ঘরে ঘুমিয়ে গেলাম। কাকার সমস্ত প্যাকিং কমপ্লিট হয়ে গেছিল, তাই পরের দিন সকালেই কাকা সৌদি আরবে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেল। আর এই বাড়িতে আমি আর কাকিমা একদমই একা থেকে গেলাম। এখনো আমি আর মিতা কাকিমা একে অপরের জন্য নতুন, এই কারণে আমাদের মধ্যে কথাবার্তা কিছুটা কম হতো। সেদিনই আমি কাকার দেওয়া কলেজের লিস্টের মধ্যে থেকে একটা কলেজে চলে গেলাম। সেখানে আমার সমস্ত ডকুমেন্টস দেখালাম, আর আমি কলেজে ভর্তি হয়ে গেলাম। আমার রেজাল্ট খুব ভালো ছিল, এই কারণে আমাকে কোনো অসুবিধার সামনে পড়তে হয়নি। পরের দিন থেকেই আমি কলেজে যাওয়া শুরু করে দিলাম, যেখানে কয়েকদিন যাওয়ার পরেই কিছু ছেলে এবং মেয়ের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল। ধীরে ধীরে কাকিমা আর আমি একে অপরের সাথে বিনা দ্বিধায় কথা বলতে শুরু করেছিলাম। একদিন রাতে আমি ঘরে বসে কলেজের কিছু টাস্ক কমপ্লিট করছিলাম। হঠাৎই কাকিমা আমার নাম ধরে আমাকে জোরে ডাক দিল। তার ডাক শুনে আমি তাড়াতাড়ি করে দৌড়ে রান্নাঘরের দিকে গেলাম। সেখানে গিয়ে এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে কাকিমাকে খুবই সুন্দরী লাগছে, কেননা সে একটা স্লিভলেস নাইটি পরেছিল, যেগুলো বেশিরভাগ সময় মহিলারা রাতে ঘুমানোর সময় পরে। নাইটিটার ফিটিংস খুবই ভালো ছিল, যার কারণে তার শরীরের সম্পূর্ণ সৌন্দর্য ফুটে উঠেছিল। আমি কাকিমার দিকে এক নজর তাকিয়েই অন্যদিকে চোখ সরিয়ে নিলাম। কাকিমা আমাকে বলতে লাগলো, আশিস, তুমি কফি খাবে তো? আমি নিজের জন্য কফি বানাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করে নেই। আমি বললাম, আচ্ছা কাকিমা, আমার জন্যও বানিয়ে দাও। এটা বলেই আমি তাড়াতাড়ি করে নিজের ঘরের দিকে চলে আসতে চাইলাম। তখনই কাকিমা আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, আরে যাচ্ছ কোথায় তুমি? ৫ মিনিটের মধ্যেই কফি হয়ে যাবে। তারপরে আমরা দুজন ছাদে গিয়ে একসাথে বসে কফি খাবো। ছাদে খুব সুন্দর হাওয়া বইছে, ঠান্ডা হাওয়ায় হাঁটতে হাঁটতে কফি খাওয়ার মজাই আলাদা। কাকিমার কথা শুনে আমি কিছুটা টেনশনে পড়ে গেলাম, কেননা এই সময় আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস হতে শুরু করেছিল, যার কারণে আমার এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না। তাই আমি তাকে বাহানা বানিয়ে বললাম, তুমি একাই ছাদে চলে যেও, কেননা এই সময় আমি কলেজের একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে ব্যস্ত আছি। কথা বলেই আমি তার কথা না শুনে তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। কিছু সময় পরে কাকিমা কফির মগ নিয়ে আমার ঘরে এলো, কিন্তু আমাকে কফি দেওয়ার সময় কিছুটা কফি আমার কাপড়ে পড়ে গেল। এতে সে ঘাবড়ে গিয়ে আমার কাছে এসে আমার কাপড় পরিষ্কার করতে লাগলো। সে যখন এইসব করছিল, তখন তার সাথে আমার বারবার টাচ হচ্ছিল, ফলে সেই সময় আমার হৃদয়ে তাকে নিয়ে একটা অদ্ভুত ফিলিংসের ঢেউ উঠেছিল। আমি তাড়াতাড়ি করে পিছনের সরে তাকে বললাম, আমার কিছুই হয়নি, তুমি চিন্তা করো না। বলেই আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেলাম। বাথরুমে ঢুকে আমি নিজের মনকে বোঝালাম যে যতই সে আমার বয়সী হোক না কেন, সে আমার কাকিমা, আর কাকিমা তো মায়ের সমান হয়। তাকে নিয়ে আমার মনে কোনো রকম খারাপ খেয়াল আসা উচিত না। এর কয়েকদিন পরে রবিবার কাকিমা আমাকে শপিংয়ে নিয়ে গেলেন।
সেখানে গিয়ে আমিও নিজের জন্য কিছু ড্রেস নিলাম, আর কাকিমাও নিজের জন্য কিছু ড্রেস নিল। সেই দিনে আমি জানতে পারলাম সত্যিই কাকিমার বয়স 18 বছর। কেননা আমি কথায় কথায় তাকে জিজ্ঞেস করেছিলাম যে, তোমার সাথে কাকার কোথায় দেখা হয়েছিল? উত্তরে কাকিমা বলল, আসলে আমার একদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, আর তোমার কাকা আমাকে হাসপাতালে নিয়ে আমার জীবন বাঁচায়। এরপরে আমাদের দেখা সাক্ষাৎ ধীরে ধীরে বাড়তে থাকে। আমার বাবা মা ছোটবেলায় মারা যান। আমি ছোটবেলা থেকেই নিজের কাকা কাকিমার কাছে মানুষ হই। তারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত। তোমার কাকার সাথে পরিচয় হওয়ার পরে আমরা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেই। আমি এটা জানতাম যে তোমার কাকা ডিভোর্সি, কিন্তু আমি তাকে পছন্দ করতে শুরু করেছিলাম, আর সেও আমাকে পছন্দ করত। এরপরে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নেই। তোমাদের বাড়িতে এই কারণে বলেনি, কারণ তাদের জন্য খারাপ না লাগে যে তাদের বাড়ির ছেলে একটা অনাথ মেয়েকে বিয়ে করেছে। আমি কাকিমাকে বললাম, আমাদের ফ্যামিলি এরকম না, আমার বাবা মা খুব ভালো মানুষ। কাকিমা বলল, তোমার কাকাও খুব ভালো মানুষ, সে আমার খুব খেয়াল রাখে। এখান থেকে যাচ্ছিল, কিন্তু তবুও আমাকে নিয়ে তার কত চিন্তা। তাই তো আমার খেয়াল রাখার জন্য তোমাকে এখানে ডেকে এনেছে। বাকি সবকিছু ঠিকই ছিল, কিন্তু না জানি কেন আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যখন থেকে কাকা সৌদি আরবে গিয়েছে তখন থেকেই কাকিমা বাড়িতে সুন্দর সুন্দর ড্রেস পরতে শুরু করেছে। তাকে এমন ড্রেসে দেখে আমার ভেতরে খুব অস্থির অনুভব হতো, কেননা তার ড্রেস কিছুটা বেশি অদ্ভুত আর ছোট ছোট ছিল। তারপরে আমি মনে মনে ভাবলাম, হয়তো কাকিমা এইসব জিনিস নিয়ে বেশি মাথা ঘামায় না, তাই আমার সামনে এইসব ড্রেস পরতে তার কোনো অসুবিধা হয় না। তাই আমিও এই ব্যাপারটা ইগনোর করে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। এদিকে কলেজে একজনের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল, যার চিন্তাভাবনা একদম আমার মতোই ছিল। একদিন আমি ওকে আমার বাড়িতে খাওয়ার জন্য ইনভাইট করলাম, আর কাকিমাকে ওর ব্যাপারে বললাম যাতে সে আমার বন্ধুর জন্যও খাবার রান্না করে। আমার বন্ধু উত্তম আমাকে কয়েকবার হোটেলে পার্টি দিয়েছে, তাই আমি ওকে খাওয়ানোর জন্য বাড়িতে ইনভাইট করলাম। কেননা কাকিমার রান্না খুব টেস্টি হতো, আর এতে কাকিমারও কোনো প্রবলেম ছিল না। তাই আমি নিশ্চিন্ত মনে ওকে ইনভাইট করলাম। উত্তম রাতে ডিনার করার জন্য আমাদের বাড়িতে এসে ডিনার করলো। ওরও কাকিমার হাতের রান্না খুব পছন্দ হয়। ওই দিনের পর থেকে আমার বন্ধু মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতো। ওরও কাকিমার সাথে ভালোই পরিচয় হয়ে গেছে। এখন কাকিমা আমাদের দুজনের জন্য কখনো চা নাস্তা বানিয়ে দিত, তো কখনো আমাদের দুজনের জন্য ভালো ভালো খাবার রান্না করে দিত, যার কারণে আমার বন্ধু কাকিমার খুব প্রশংসা করত। আমার বন্ধু আরও বলতো, তোর কাকিমার ব্যবহারও খুব সুন্দর, সে আমাদের সাথে একদম বন্ধুর মতো ব্যবহার করে। আমার তো কখনো কখনো এরকম মনে হয় সে তোর কাকিমা নয়, বরং তোর খুব ভালো বন্ধু। একদিন আমার বন্ধু কাকিমাকে জিজ্ঞেস করল, আপনি কত অবধি পড়াশুনো করেছেন? এ কথা শুনে কাকিমার মুখে দুঃখের ছাপ ফুটে উঠল। এরপরে সে বলতে লাগলো, তার কাকা কাকিমা তাকে হাই স্কুল অবধি পড়িয়ে তারপরে পরিষ্কার বলে দিয়েছিল যে তারা আমার পড়াশোনার পিছনে টাকা খরচ করতে পারবে না। এই কারণে আমি চাইলেও আর পড়াশোনা করতে পারিনি। তখন আমি কাকিমাকে বললাম, এখন তো তুমি তোমার কাকার বাড়িতে নেই, আর তোমার বয়সও খুব বেশি না, তাই তুমি চাইলেই আবারও পড়াশোনা শুরু করতে পারো। আমার মনে হয় না কাকা এইসব ব্যাপারে তোমাকে নিষেধ করবে। আমার বন্ধু বলল, আপনি এক কাজ করুন কাকিমা, আমাদের এখানে অনেক ভালো ভালো কলেজ আছে, আপনি চাইলে বাড়িতে বসেও পড়াশুনো করতে পারেন। আমি বললাম, হ্যাঁ কাকিমা, ও ঠিক কথাই বলেছে, তোমার পড়াশুনো করা উচিত, কেননা পড়াশুনো ছাড়া মানুষ অসম্পূর্ণ থেকে যায়। কাকিমা হেসে বলতে লাগলো, আমি হয়তো পড়াশুনো শুরু করতাম, কিন্তু যেহেতু কয়েকদিন আগেই আমার চোট লেগেছে, আর মাঝে মধ্যেই আমার শরীরে ব্যথা হতে শুরু করে, তাই পড়াশোনা শুরু করতে পারবো না। আর এখন তো আমার বিয়েও হয়ে গেছে, ফলে আমাকে সংসারও দেখতে হবে। আর সামনে যদি আমার বাচ্চা হয়, তাহলে পড়াশোনার সাথে সাথে নিজের বাচ্চাকে কিভাবে সামলাবো? বাচ্চা থাকা অবস্থায় পড়াশোনা করা আমার ক্ষমতার বাইরে। তার এই কথা শুনে আমি আর আমার বন্ধু দুজনেই চিন্তায় করে গেলাম। এরপরে আমি কাকিমাকে বললাম, তাহলে এক কাজ করো, তুমি বাড়িতে কাজের জন্য একটা মেয়ে রেখে দাও। এই কথা শুনে কাকিমার মুখ চকচক করে উঠল, আর সে বলতে লাগলো, আরে, তুমি তো খুব ভালো আইডিয়া দিয়েছ, কিন্তু এইসব করার আগে তোমার কাকার পারমিশন নিতে হবে, তারপরেই সবকিছু ফাইনাল হতে পারে। সন্ধ্যাবেলা কাকিমা কাকার কাছে ফোনে জিজ্ঞেস করলে কাকা খুশি মনে হ্যাঁ বলে দিল। এরপরে কাকিমা আমাকে বলতে লাগলো, আশিস, আমার খুব টেনশন হচ্ছে, এত বছর পরে পড়াশোনা করতে পারবো তো? আমি কাকিমাকে বললাম, তুমি চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করে নেব। কাকিমা বলতে লাগলো, কিন্তু আমি কিভাবে হ্যান্ডেল করব? আমি বললাম, তোমার এত চিন্তা করার দরকার নেই,
তুমি যদি কিছু বুঝতে না পারো তাহলে তুমি নিশ্চিন্তে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দেব। আমার কথা শুনে কাকিমা খুব খুশি হলো। আমি কাকিমাকে প্রাইভেট কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম, যেখানে তার ক্লাস করার দরকার নেই। আর একটা মেয়ের সাথেও কথা বলে রেখেছি যে পরের মাস থেকে কাজে আসবে। এখন আমি সবসময় কাকিমাকে পড়াশোনাতে সাহায্য করতাম। আমার বন্ধুও কখনো কখনো আমাদের এখানে আসতো, আর আমরা তিনজন একসাথে ঘুরতে যেতাম। কখনো ডিনার করতাম, তো কখনো শপিং মলে যেতাম। আমাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমি প্রায়ই বাবা মায়ের সাথে ফোনে কথা বলতাম। তাদেরকে এই কথাই বলতাম যে কাকিমা খুব ভালো মনের মানুষ। কথা শুনেন আমার বাবা মা আমাকে নিয়ে নিশ্চিন্ত থাকত। একদিন রাতে হঠাৎই কাকিমা আমাকে ফোন করে নিজের ঘরে ডাকলো। যখন আমি তার ঘরে পৌঁছালাম তখন সে আমাকে বলল যে, আশিস, আমার কোমরে খুব ব্যথা হচ্ছে। ডাক্তার এই তেলটা শরীরে মালিশ করার জন্য দিয়েছে। যখন তোমার টাকা ছিল তখন সে খুব ভালোভাবে আমার মালিশ করে দিত, কিন্তু এখন তো সে এখানে নেই, আর আমার হাতও কোমর অবধি পৌঁছায় না। তাই তুমি যদি এই তেলটা আমার কোমরে মালিশ করে দিতে তাহলে খুব ভালো হতো। আমি তাড়াতাড়ি করে তার হাত থেকে তেল নিয়ে তার কোমরে মালিশ করতে শুরু করে দিলাম। কিন্তু না জানি কেন যখন আমি তার কোমরে মালিশ করছিলাম তখন সে আর চোখে অদ্ভুতভাবে আমাকে দেখছিল। আমি তাড়াতাড়ি করে তার মালিশ করলাম, আর তারপরে বাহানা করে বললাম, আমার খুব ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমাতে যাচ্ছি। কথা বলেই আমি তাড়াতাড়ি করে নিজের ঘরে ফিরে এলাম। কয়েকদিন থেকে আমি লক্ষ্য করছি যে কাকিমা এখন আমাকে দিয়ে তার সমস্ত ছোটখাটো কাজ করাতে শুরু করেছে। যেমন কোথাও যাওয়ার সময় আমাকে দিয়ে নিজের ব্লাউজের পিছনের ফিতে বাঁধাতো, কখনো গলায় নেকলেস পরানোর জন্য বলতো, আবার কখনো কখনো রাতে নিজের ঘরে ডেকে নিজের নাইটির হুক লাগাতে বলতো। যদিও এটাতে তেমন কোনো দোষ ছিল না, কেননা একমাত্র আমি এখানে আছি, তাই যেসব বিষয়ে আমি তার সাহায্য করতে পারতাম সেটা করতাম। কিন্তু সে আমাকে দিয়ে এইসব কাজ করানোর সময় আমার কাছে আসার চেষ্টা করতে থাকতো, আর আমাকে অদ্ভুত নজরে দেখতে থাকতো। ধীরে ধীরে আমার সন্দেহ হতে লাগলো যে তার মনে আমাকে নিয়ে অন্য কিছু চলছে না তো। এই কারণে এখন আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করতে থাকতাম, আর তার সাথে খুবই কম কথা বলতাম। কাকিমা সবসময় আমাকে বলতে থাকতো যে আমি যেন তাকে কাকিমা না বলে তার নাম ধরে ডাকি, কেননা সে আমারই বয়সী। কিন্তু আমি তাকে বলতাম যে তুমি আমার কাকিমা, তাই আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না। এক রাতে খুব বৃষ্টি হচ্ছিল। হঠাৎ আমার দরজায় টোকা পড়লে দরজা খুলে দেখি বাইরে কাকিমা দাঁড়িয়ে। সে আমার ঘরে এসে বলতে লাগলো, আমি আজকে রাতে এখানেই ঘুমিয়ে যাব, কেননা বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার আওয়াজে আমার খুব ভয় করছে, আর এই ভয়ের কারণে আমার ঘুম আসে না। তার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম, কেননা কাকিমা যদি সারা রাত আমার ঘরে থাকে তাহলে না জানি কি হয়ে যাবে। তাই আমি কাকিমাকে বললাম, এখনো তোমার এইসব জিনিসে ভয় করে? তুমি ভয় পেও না, আমি তো তোমার পাশের ঘরেই আছি। যদি তোমার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো। এখন গিয়ে নিজের ঘরে আরামসে শুয়ে পড়ো। কিন্তু কাকিমা আমার কোনো কথা না শুনে তাড়াতাড়ি করে আমার বিছানায় এসে শুয়ে পড়ল। আমি এক সাইডে দাঁড়িয়ে তার দিকে হতবাক চোখে তাকিয়ে রইলাম। এরপরে সে আমাকে বলতে লাগলো, আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, তুমিও শুয়ে পড়ো। তার এইসব কথা আমার খুব অদ্ভুত মনে হতে লাগলো। আমার মাথায় তো কিছুই আসছিল না। এরপরে আমি তাকে বাহানা করে বললাম, আমার কলেজের কিছু পড়া বাকি আছে। এটা বলেই আমি চুপচাপ নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়লাম, আর অপেক্ষা করতে লাগলাম কখন কাকিমা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। কিছু সময় পরে কাকিমা ঘুমিয়ে পড়লে আমি ধীরে ধীরে উঠে সোফার উপরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাকিমা আমার কাছে অভিযোগ করে বলল, আমি কেন সোফার উপরে ঘুমিয়েছিলাম। সে দুঃখ প্রকাশ করে বলল, আশিস, আমার কারণে তুমি সারা রাত ঠিকমতো ঘুমাতে পারোনি। আমি তাকে বললাম, না, এরকম কোনো ব্যাপার না। এখন ধীরে ধীরে কাকিমার সাথে কথা বলা খুব কম করে দিয়েছি। বেশিরভাগ সময় আমি নিজের কাজেই ব্যস্ত থাকতাম, যার কারণে সে আমার কাছে অভিযোগ করে বলতো, আশিস, তুমি আগের মতো একদমই নেই। এখন তুমি আমার সাথে না তো আগের মতো কথা বলো, আর না তো আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও। আমি কাকিমাকে বললাম, আসলে কলেজে পড়ার চাপ খুব বেশি, এই কারণেই আমি তোমার জন্য সময় বের করতে পারছি না। আই অ্যাম সরি। এটা বলেই আমি আবার নিজের ঘরে ফিরে এলাম, আর ভিতরে এসে দরজা বন্ধ করে নিলাম। কিন্তু সেই রাতে আবার একবার কাকিমা আমাকে নিজের ঘরে ডাকলো, আর আমাকে তার কোমরে মালিশ করার জন্য বলল। আমি তার কোমরে মালিশ করতে লাগলাম। কিছু সময় করে হঠাৎই সে উঠে বসে বলতে লাগলো, তুমি তো এখনো আমাকে বলোইনি যে তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো। তখন আমি তাকে বললাম, আসলে আমার বিভিন্ন রকমের বই পড়তে খুব ভালো লাগে, আর ঘোড়ায় চড়তেও খুব ভালো লাগে। কাকিমা যেহেতু আমাকে এই প্রশ্ন করেছে,
তাই আমিও তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কি পছন্দ করো? তখন সে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলতে লাগলো, আমারও ঘোড়ায় চড়তে খুব ভালো লাগে। তখন আমি তাকে বললাম, আরে, তোমার এই পছন্দ তো আমার পছন্দের সঙ্গে মিলে গেছে। এ কথা শুনে কাকিমার মুখে যে কামুক হাসি ফুটে উঠল, সেটা দেখে আমার পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল, আর আমার শরীর ঘামে ভিজে উঠল। আমার আর তার মধ্যে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। সে বারবার ইশারাতে আমাকে যেটা বোঝানোর চেষ্টা করছিল, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। কিন্তু তখনই হঠাৎ আমি নিজের উপরে কন্ট্রোল ফিরিয়ে আনলাম, আর আমি চিৎকার করে বললাম, কাকিমা, তুমি আমার সাথে এসব কি ধরনের কথা বলছো? আমার কথা শুনে কাকিমা কিছুটা ঘাবড়ে গেল আর বলতে লাগলো, আশিস, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো। আমার মনে হয় না যে আমি তোমাকে ভুল ভাবছি কাকিমা। এটা বলেই আমি তার ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তার উপরে আমার খুব রাগ হচ্ছিল, কেননা আমি বিশ্বাস করতে পারছি না যে কাকিমা আমাকে এই ধরনের ইশারা করতে পারে। সেই দিনের পর থেকে কাকিমার সাথে কথা বলা প্রায় বন্ধ করে দিলাম। যদিও সে আমাকে মানানোর খুব চেষ্টা করত, আর আমাকে বারবার এটা বোঝানোর চেষ্টা করত যে তুমি যেরকমটা ভাবছ সেরকম কোনো ব্যাপারই নেই। একদিন শরীর খারাপ হলে আমি তাড়াতাড়ি করে কলেজ থেকে বাড়িতে ফিরে এলাম, কিন্তু বাড়িতে এসে এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে কাকিমার ঘর থেকে আমার বন্ধু উত্তমের কথার আওয়াজ আসছিল। উত্তম আজকে কলেজ থেকে এই বলে ছুটি নিয়েছিল যে ও আজকে নিজের ফ্যামিলির সাথে ওর এক আত্মীয়ের বিয়েতে যাবে। তাহলে ও এখানে কাকিমার সাথে কি করছে? কাকিমার উপরে আমার আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আমার বন্ধু উত্তম যে আমাকে মিথ্যা বলে এখানে আসে, সেই ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। তারা দুজন আমাকে নিয়ে হাসাহাসি করছিল। কাকিমা বলতে লাগলো যে তোমার বন্ধু আশিস তো 1 নম্বরের বোকা গাধার। না জানি কতবার ওকে আমি ইশারা করেছি, কিন্তু ওর মধ্যে কোনো ফিলিংসই নেই। আমার তো মনে হয় ওর মধ্যে পুরুষত্ব বলে কোনো জিনিস নেই। এই কারণে ও সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। কিন্তু আমি তোমার মধ্যে পুরুষত্ব দেখতে পেয়েছি। উত্তম তার কথায় খুশি হয়ে বলতে লাগলো, আরে, তুমি ওই আশিসের কথা ছাড়ো। ও তো একটা ভিতুর ডিম। তুমি আমার সাথে খুশি কিনা সেটা বলো। এরপরে তারা দুজন যেটা করল, সেটা দেখে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। যে জিনিসের উপরে শুধু আর শুধুমাত্র আমার কাকার অধিকার ছিল, সেই অধিকার এখন উত্তম ফলাচ্ছিল। এসব দেখে আমার খুবই রাগ হচ্ছিল। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে কাকিমার এই সত্যিটা কাকার সামনে এনেই ছাড়ব। কাকিমা আমার কাকাকে ধোঁকা দিচ্ছে, আর আমি এরকমটা হতে দিতে পারি না। এই কারণে আমি কাকাকে ফোন করে কাকিমার সমস্ত কথা এক এক করে বলে দিলাম, যেটা শুনে আমার কাকা রেগে আগুন হয়ে গেছিল। 2 দিন পরেই কাকা বাড়িতে এলো, আর বাড়িতে এসেই কাকিমাকে মারতে শুরু করলো, আর বলতে লাগলো, পাগলি মেয়ে, আমি তোমাকে আমার ভাতিজাকে ইমপ্রেস করতে বলেছিলাম, আর তুমি ওর বন্ধুর সাথে মজা নিচ্ছ। কাকা কাকিমার কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম যে কাকা কাকিমাকে এ কি ধরনের কথা বলছে। আমি কাকাকে বললাম যে তুমি এসব কি বলছো? কাকা বলতে লাগলো, আসলে আশিস, আমার তো সাহায্যের দরকার। আমি নপুংসক, কিন্তু আমি বাচ্চা চাই, আর নিজেরই বংশের রক্ত চাই। আমার আগের বউ আমাকে এই কারণেই ছেড়ে চলে গেছিল, আর ও আমাকে নপুংসক বলে অনেকের সামনে বদনাম করে দিয়েছিল। তোর থেকে ভালো নিজের বংশের উত্তরাধিকার পাওয়ার মতো কেউ ছিল না। এই কারণে আমি তোকে বাহানা করে এখানে ডেকে এনেছিলাম। আমি চাইতাম তুই আমার বউয়ের সাথে সম্পর্ক বানাবি, যাতে সে তোর বাচ্চার মা হতে পারে। কিন্তু এ তো তোর বন্ধুকে পটিয়ে নিয়েছে। কাকিমা কান্না করতে করতে কাকাকে বলতে লাগলো, আমি তোমার ভাতিজাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ও তো আমার জালে ফাঁসলই না। আমি কি করতাম? তোমার বাচ্চা চাই, এই কারণে আমি এর বন্ধুকে নিজের লক্ষ্য বানিয়ে নেই। কাকা কাকিমার কথা শুনে আমি হতভম্ব হয়ে থেকে গেলাম। এর মানে এটাই ছিল যে তারা দুজন আমাকে ব্যবহার করছিল। আমার নিজের কাকা আমার সাথে এরকম করতে পারে, আমি ভাবতেই পারছিলাম না। কাকার যখন সন্দেহ হলো যে আমি এখান থেকে পালিয়ে যাব, তখন হঠাৎ কাকা আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করল, আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হাত পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়েছিলাম। আমি বাইরে তাদের দুজনের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কাকা কাকিমাকে বলছিল, যে কোনো উপায়ে এর থেকে তোমাকে সন্তান আদায় করতে হবে। যদি এ পালিয়ে যায়, তাহলে সবাইকে সবকিছু বলে দেবে। তাই আমাদের একে বাড়িতেই আটকে রাখতে হবে। কাকিমা বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমি একে ঘুমের ওষুধ দিয়ে এর সাথে নিজের কাজ করে নেব। তারপরে সবকিছুই ঠিক হয়ে যাবে। তাদের এসব কথা শুনে আমার হুঁশ উড়ে গেল। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। তাই আমি নিজের হাত পায়ের দড়ি খোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো মতেই খুলতে পারলাম না। এর কিছুক্ষণ পরেই জানলার কাছে একটা ছায়ামুখ দেখে সেদিকে তাকিয়ে রইলাম।
জানলা দিয়ে উত্তম ঘরের মধ্যে এসে পড়ল, আর ও এসেই আমার হাত পায়ের বাঁধন খুলতে শুরু করল। ওর উপরে আমার আগে থেকেই খুব রাগ ছিল, তাই আমি ওকে বললাম, তুই এখানে কেন এসেছিস? উত্তম বলল, তোর কাকিমা খুবই জঘন্য মহিলা। আমি তোর কাকিমার সাথে দেখা করার জন্য এসেছিলাম, কিন্তু বাইরে থেকে তোদের কথা বলার আওয়াজ শুনতে পেয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ি। তখনই আমি জানতে পারি যে তোর কাকিমা খুবই ভয়ানক মহিলা, আর তার সাথে তোর কাকাও যুক্ত। তাদের কথা শুনে আমি বুঝতে পারি যে তোর জীবনের বিপদ আছে, তাই আমি তোকে বাঁচানোর জন্য এসেছি। উত্তমের কথা শুনে আমার হৃদয়ে ওর প্রতি ভালোবাসা বেড়ে গেল, কেননা আমি ওই দিনের পরে ওকে ঘৃণা করতে শুরু করেছিলাম। ও তাড়াতাড়ি করে আমাকে খুলে দিল। এরপরে আমরা দুজন সেখান থেকে অনেক দূরে পালিয়ে এলাম। এরপরে সমস্ত সত্যিটা বাবা মাকে বলার জন্য আমি তাদেরকে ফোন করলাম, আর তাদেরকে সবকিছু বলে দিলাম। তারা আমাকে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যেতে বলল। আমি আমার বন্ধুকে ধন্যবাদ দিলাম। আমার কাছে এই সময় ১ টাকাও ছিল না, এই কারণে উত্তম আমাকে বাড়ি যাওয়ার জন্য কিছু টাকা দিল। আমি বাড়িতে পৌঁছানোর পরে আমার বাবা মা কাকাকে ফোন করে তার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিল। এরপরে আমার বাবা মা আমাকে বললেন, তোর কোথাও যাওয়ার দরকার নেই, তুই এখানেই কলেজে পড়বি। এখন আমি এই শহরের কলেজেই পড়ি। না তো আমরা কাকা কাকিমার সাথে কোনো সম্পর্ক রেখেছি, আর না তো তারা আমাদের বাড়িতে আসে। কিছু মানুষ নিজের স্বার্থের জন্য আপনজনের ক্ষতি করার চেষ্টা করে, যেরকম আমার কাকা নিজের বদনাম দূর করার জন্য আমার ফায়দা উঠানোর চেষ্টা করেছিল। সে যদি নপুংসকই ছিল তাহলে নিজের চিকিৎসা করাতে পারত, কিন্তু সে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের ভাতিজাকে ব্যবহার করতে চাইছিল। সে এটাও ভাবেনি যে তার স্ত্রী আর আমার মধ্যে কি সম্পর্ক। কিছু সম্পর্ক এভাবেই সম্পর্ককে কলঙ্কিত করে, তাই এই রকম সম্পর্কের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখা উচিত না। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হলে ভিডিওকে লাইক আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।